আমরা গ্রামবাসী অর্জুনাবাসী দেখলাম, সকালে যায় দেখলাম যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি পুড়ছে এবং অনেক বাড়িঘর নষ্ট করছে। তারপর ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে, আগুন ধরায় পুড়িয়ে দিছে। এগুলো অনেক মানে চিত্র অনেক সাধারণ পাবলিক জনগণ যায় দেখছে সকালে। বিচার আচার হইতেছে না, এমপি মন্ত্রী এরাই দুইটা ভাই কোনো আচার বিচার করতেছে না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই হালাই দিল। আমরা এইটুকি, আমরা শান্তি চাই, মিটাই না কে শান্তি না হয় গ্যাঞ্জাম না মিটে, কি বাড়িঘর পুরা হইতেছে, মানুষজন আহত হইতেছে, নিহত হইতেছে। তাহলে আর সমস্যা না, আর আগেই মিটানো উচিত ছিল। দরকার, সেনাবাহিনীর দরকার, মারামারিটা থামান খুবই প্রয়োজন। যেহেতু আমরা তো আসলে শৃঙ্খলা বজায় চাই, আইন শৃঙ্খলা। যেহেতু এই অনেক দরিদ্র দুঃখী ভিখারি অনেক গরিব মানুষ, তাদের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, এগুলো আসলে এটা দমন করা দরকার। এখন মারামারি হইতেছে, আতঙ্ক আইতে হয়েছে, আমরা দেখবার যাই না আর কি, শুনতেছি একজন মারাও গেছে, শুনতেছি দেখবার যাই নাই, শুনতেছি যে মারা গেছে। এলাকায় বয়স হয়ে পড়ছে, আমরা শান্তি চাই, দুই গ্রামে শান্তি করে দেওয়ার উচিত, নয়তো আরো মারামারি বেশি হবে। আমাদের মারলো আমলি মানুষ, এরকম আমরা হামলা শিকার হই, নির্বাচন করে তার আগে আমরা এটা ফল দিব, এটা এম বিষয়ের মধ্যে কোনো আছে, কোনো পদক্ষেপ নেই নাকি? এত প্রশাসন দিল, 144 জারি করলো, জারি করার পরেও কেন তারা এই আইন ভাঙে রেখে আমরা আসি নাকি রাস্তায়? এই 44 জারি ভাঙে রাস্তায় আসি নাই, তাদের মধ্যে বাইরে চলে গেছে, দেখবে বাড়িতে কেউ নাই কে, পরে তারা আইসে একবারে হামলা ইউনিয়ন মিলে আপনার চোর দিকে ডাকাত নিয়ে আইছে, আইনারে আক্রমণ করছে। স্যার আপনারা কোনোখানে যান না, আমাদের এখানে নিরাপত্তা দেন, আপনারা বাসায় যান, ঠিক আছে ভাই, আপনারা থাকতে আমরা বাসায় আমগরে সরাই দিয়া ওই দিক থেকে যে গুলি বাসার রাস্তা আছে আমগরে হামলা করবা। তখন আমি বলছি যে ভাই আপনারা আমার বাড়ির একটু বাঁচান, কারণ আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। তখন বললো যে আপনি বাসায় যান গা। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকে গেছি গা, আমি বাড়িতে নাই। পরে মনে করেন যে ওরা আইসা সেরা ডাইরেক্ট মনে করেন যে পেট্রোল দিয়ে আগুন ধরে ধরে দিয়ে এই গ্রিল গুলাকে ভাঙছে, ভাঙার পরে ভিতরে ওই দরজা আটকে দিছে, দরজা আটকে দিলে তারপরে মনে করেন ওই দরজা লাথি মেরে ভাঙছে, ভাঙার পরে ঘরে ঢুকে সবকিছুর মধ্যে আগুন ধরে দিছে। আমার ওই ভাই বউ ঈদের পরের দিন নাই গেছে, ওর মন 5-6 ভরি সোনা দোয়ার মোয়ার ভাঙ্গিয়া সব লয়ে গেছে। আমার ভাই ইটের ব্যবসা করে, রানিং মেম্বার, হেয়ার ব্যবসা টিয়া পয়সা আছে 3-4 লাখ, হেডিও নিয়ে গেছে, কিচ্ছু নাই। আমার ডোয়ারে আমার বাচ্চা ঘর কাপড় চোপড় মনে করেন অটোপের ডোয়ার থেকে বাইর করবে সব পুরা দিছে, মানে আমার ঘরে যা চাল কিচ্ছু নাই। ওই পাশে আছে এই লাইন বরাবর, আমাদের মাঝখানে আছে, ওই সাইড আছে, আগুন দিছে। তারপরে আপনি বলছে যে বাজে লোক পাই নাই, পাইলে একদম মার্ডার হয়ে ফেলাম। কালকে আমাদের জগৎপুরে একজন মার্ডার করছে, মমিন নামে একটা লোক, তখন ভাইনা গাড়িতে 3টা কোপ দিছে, আর এখানে কোপ দেয়া ঘুরে বেঁকে রয়েছে, তারপরে মারা গেছে। তারপরে আজকে তারা কোন সাহস নেই, এখানে আইলো 144 জারি করছে। তারপরে এই আইন ভাঙ্গের কেন আসলো? আমরা তো রাস্তায় নয়, বাড়িতে নাই, ফাঁকে গেছি গা। এটা দিলে আমাদের এমপি সাহেব বলতেছি, এটা কি আপনার হুকুমে আসলো? আপনি তো বললেন যে কি শব্দে যে 144 জারি করো, মাইক মেরে, মাইক মারছে, মাইক মারছে, সকলে মাইক মারছে, রাত্রে সেনাবাহিনী আইছিল। তাহলে এটা কার হুকুমে আসলো? আবার পুলিশ বলতেছে যে ভাই আমাদের করে কিছু নাই, আমাদের উপর থেকে আমাদের না করছে যে অ্যাকশনে যাবা না, আমাদের হাত বাঁধা। তাহলে পুলিশ বলতেছে আমাদের এমপি সাহেব অর্ডার দিত 2 মিনিট লাগতো না, সরাইতে গেলা। মজু আপনার ডাল ব্যবসায়ী মজুর ভাই আলিম, হালিমের পোলা মজুর পোলা আপনার এলো পারুল নামে তার ছেলে। তারপরে টগর, মনির, বগা, লিকসন, লিটন, আতিয়া, আরো অনেক ছিল। মাথায় ইবর আছিল, আমি বাংলাদেশের নাগরিক, আমি এখানে উঠুলি না। তারেক জিয়া রাষ্ট্রপ্রধান, তার কাছে একটা কথা বলতে চাই, 144 ধারার অর্থ কি সে বাংলার জনগণকে জানাই দিবে। 144 ধারা দেওয়ার পরেও আমরা যার যার কাজে, আমরা সকালবেলা উঠে ঘুম থেকে যার যার কর্মস্থানে চলে গেছি। তারপরে তারা কি বাহিনী নিয়ে চলে আসছে, এগুলো নেতৃত্ব দিচ্ছে কেটা, এগুলো জানতে চাই। পুলিশ আসছে, 50 জন ছিল পুলিশরা কোনো অ্যাকশনে কেন গেল না? 144 ধারা অর্থ কি এটাই কি তাদেরকে ব্যারিকেড দিয়ে আমাদেরকে হামলা করে আমাদেরকে হত্যা করা হবে, বাড়িঘর জ্বালাও করে দেওয়া হবে? আমি এটা বলতে চাই আব্দুল সালাম পিন্টু সাহেবকে, স্যার
আপনি কি তাহাজ্জুদ পড়ে কন্ডেম সেলের মধ্যে থেকে কি আপনি দোয়া করছিলেন আল্লাহর কাছে যে আমি জেল থেকে বের হলে পরে জগৎপুরা বলে নির্বাচিত হওয়ার পরে আমি জগৎপুরাদেরকে আমি এইভাবে জ্বালাও পুরা করে মারবো? আপনারা দুই ভাই ছিলেন, দুই ভাই কি কোনো অ্যাকশন নিতে পারেন নাই? এটা কি আপনাদের ইয়ের মধ্যে পড়ে না, এখতিয়ারের মধ্যে পড়ে না? আমরা কি নিষ্পেষিত, নির্যাতিত? আমরা নির্যাতিত। আপনি আমাদের প্রতিবেশী, আপনাদেরকে নির্বাচন করে নির্বাচনে আমরা ভোট দিছি দল বল নির্বিশেষে। তার মানে কি যে আমাদের উপরে এত জুলুম নির্যাতন করবেন 144 ধারা দেওয়ার পরে? এটার অর্থ কি বাংলার জনগণ জানতে চায়। আমার ফুলাই আনছে আমার পিঠির তলায় ইটি মারইছিল, আমি তো কথা কইতেছি না, সারাদিন খাই না, অনেক ক্ষতি করছে আপনার। সবাই ফুলাই কালকে বউ নিয়ে নাই এলা দেখে আমাকে জিনিসপত্র উঠছে, কত কিছু ঘরের মধ্যে আছে, খালি তামসা দেখে এই সারা মিটুরে দেয় সুদ্ধা দিয়া ভোট যাইয়া দিয়া নামে কেমনে করলো। এই দেশটা উদ্ধার করছি সালাম বিটুনকে কই আর অসহায় মানুষের আমরা বাই করে আনি, কেমন নাম করে এই গতিটা কইরা দিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। তো আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি যে তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। এবং এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো, এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরও বেশি সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। তো আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। জি, এটি মূলত আসলে আমরা যে সীমানাটাতে 144 ধারা জারি করেছি, এটি আমাদের সীমানার বাইরে যদিও ঘটেছে, তবে এখানে এই বিভিন্ন গ্রামের মানুষজন, দুটি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজন এখানে জড়ো হয়েছে। এটি আর এখন দুইটি নির্দিষ্ট গ্রামের মধ্যে আসলে সীমাবদ্ধ নেই। তো আমরা চেষ্টা করছি যে পরিস্থিতিটাকে আরো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। জি, এখানে আসলে সহস্রাধিক মানুষজন এখানে জড়ো হয়েছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংখ্যা, সেই সংখ্যায় আসলে এটি নিয়ন্ত্রণ করতে আসলে দুরূহ এটি বিষয়টি। আর এখানে আসলে যারা সংশ্লিষ্ট, যারা গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দায়িত্বশীল ভূমিকা এখানে, জোরালো দায়িত্বশীল ভূমিকা এখানে প্রয়োজন রয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে বর্তমান যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে মোতায়েন রয়েছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই বর্তমান পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আইনানুগভাবে।